ষাট এবং সত্তরের দশক বাংলার ইতিহাসে এক অশান্ত সময়। ওপারে যখন রাষ্ট্রের ভয়ঙ্কর দমননীতির সামনে ছিন্নভিন্ন হয়ে গিয়েও একটু একটু করে জোটবদ্ধ হয়ে উঠছে মানুষ, এপারেও তখন জ্বলে উঠেছে অন্য এক আগুন, সেও রাষ্ট্রের দমননীতিরই বিরুদ্ধে। সে আগুনের আরেক নাম নকশালবাড়ি। সেই অশান্ত দিনগুলো অনেকটা এখনকার মতোই। সাধারণ মধ্যবিত্ত মানুষের নৈতিক অবক্ষয়, যত্রতত্র রাষ্ট্রের খবরদারি, পুলিশ রাজ, খুন, জখম, মারামারি, আর যাকে তাকে যখন তখন তুলে নিয়ে যাওয়া, এসবেরই পরিপ্রেক্ষিতে মতি নন্দীর গল্প সবাগার। মতি নন্দী ক্রীড়া সাংবাদিক ছিলেন। খেলাধুলো নিয়ে অসাধারণ কিছু উপন্যাসও তিনি লিখেছেন, কিন্তু তার বাইরে সামাজিক বিষয় নিয়েও তার লেখা কম নয়। সেসব উপন্যাস বা গল্পগুলিও সাহিত্য রসে পরিপূর্ণ। আজকের আসরের এই গল্পটি শুনতে শুনতে শ্রোতা খুব স্বস্তি পাবেন এমন বলতে পারি না, কিন্তু এই অস্বস্তিটা আমাদের মধ্যে জাগিয়ে রাখার প্রয়োজন আছে। আর একজন সৎ সাহিত্যিক অবশ্যই চাইবেন এই অস্বস্তিটা আমাদের খোঁচা মারুক। গল্পটি প্রকাশিত হয়েছিল 1377 বঙ্গাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকার 12ই অগ্রহায়ণ, অর্থাৎ ইংরেজি 28শে নভেম্বর 1970 সালের সংখ্যায়। সেখান থেকেই সরাসরি গল্পটি পড়ছি এখন। আসুন শুনে নেওয়া যাক মতি নন্দীর গল্প সবাগার, পাঠে আমি রৌহিন। মুকুন্দ খবরের কাগজের প্রথম পাতায় 4টি মৃত্যু সংবাদ দেখল, বাসি মুখেই। দুজন বিদেশি মন্ত্রী, একজন বাঙালি ডাক্তার ও কেরলের এক এমপি। চারজনই করোনারি থ্রম্বোসিসে। ওদের বয়স 72, 55, 58 ও 56। মুকুন্দর বয়স 51, কিন্তু সে ব্যাংকের প্রবীণ কেরানি। থাকে পৈতৃক বাড়িতে, ছোট সংসার, একতলাটা ভাড়া দেওয়া। দোতলার রান্নাঘর ও কলঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে সে চিন্তিত স্বরে লীলাবতীর উদ্দেশ্যে বলল, থ্রম্বোসিসে আজকাল খুব মরছে। লীলাবতী চা তৈরিতে ব্যস্ত, বলল, কে আবার মরলো? হাঁ করে ভিতরের পাটিতে বুরুষ বোলাতে বোলাতে মুকুন্দ বলল, ওই খবরের কাগজে দিয়েছে 4 জন। থম্বসি হয়েই তো ছোট ঠাকুরজির শ্বশুর আপিস যাওয়ার সময় বাসের মধ্যেই মারা গেল। পাশের লোকটা পর্যন্ত টের পায়নি। কি পাজি রোগ রে বাবা। এরপর লীলাবতী যা যা বলবে মুকুন্দর জানা আছে। কি দশাসই চেহারা ছিল, কি দারুণ রগর করত, কি ভীষণ খাইয়েছিল, ইত্যাদি ইত্যাদি। একতলার কলঘরের ছিটকিনি খোলার শব্দ হতেই মুকুন্দ বারান্দার ধারে সরে এলো। শুকনো শাড়িটা আলগা করে সদ্য স্নাত দেহে জড়িয়ে শিপ্রা বেরোচ্ছে, হাতে গোছা করে ভিজে কাপড়। শীতল পাটির মতো গায়ের চামড়া, দেহটি নধর। লীলাবতী রান্নাঘর থেকে এক টানা কথা বলে যাচ্ছে। মীরা স্কুলে যাবার জন্য আয়নার সামনে, মনু তার ঘরে এখনো ঘুমোচ্ছে। শিপ্রা উঠোনের তারে কাপড় মেলে দিতে দিতে মুকুন্দকে দেখে ভ্রুকুটি করেই হাসল। গোড়ালি মুখ ও দুটি হাত তোলা, চিবুক এবং বগলের কেস থেকে জল গড়াচ্ছে। হাসতে গিয়েই ভারসাম্যটা টলে গেল সামান্য। তাইতে ওর বুক ও পাছার যৎসামান্য কম্পনটুকু উপভোগ করতে করতে মুকুন্দ মাজনের ফেনা গিলে চেটো দিয়ে কর মুছে হেসে লীলাবতীকে বলল, এর থেকেও পাজি রোগ হলো ক্যান্সার। নিচের ভাড়াটে শিপ্রার স্বামী গৌরাঙ্গকে দিন 20 আগে জবাব দিয়ে ক্যান্সার হাসপাতাল ছেড়ে দিয়েছে। এখন দিন গুনছে। লীলাবতী গলা নামিয়ে বলল, যা অবস্থা দেখলুম মনে হচ্ছে এ মাসের মধ্যেই হয়ে যাবে। বউ আর মেয়ের যে কি দশা হবে তারপর। এই মনুকে তুলে দাও তো, চা হয়ে গেছে। মনুকে ডাকতে গিয়ে মুকুন্দ দরজার কাছে থমকে গেল। কাত হয়ে খাটে ঘুমোচ্ছে, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেছে। 22 বছরের ছেলে, কলেজে পড়ে, ঈষৎ গম্ভীর প্রকৃতির, বাপের সঙ্গে কমই কথা বলে। মুকুন্দ সন্তর্পণে লুঙ্গিটা নামিয়ে মনুর কাঁধে মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, ওঠ, চা জুড়িয়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে কলঘরে মুখ ধুতে যাওয়ার সময় মুকুন্দ দেখল মেয়ের ফ্রকটা তারে মেলবার জন্য শিপ্রা ছুঁড়ে দিল এবং পড়ে গেল উঠোনের মেঝে। মুকুন্দর মনে পড়ল তারটা এত উঁচু করে বেঁধেছিল গৌরাঙ্গই। ও খুব লম্বা, তখনও ওর ক্যান্সার ধরেনি। দোতলা থেকে সিঁড়িটা এসে ঠেকেছে শিপ্রাদের দরজার পাশেই। ডান দিকে ঘুরে গেছে হাত 15-র একটা গলি।
সদর দরজা পর্যন্ত, বাঁদিকে উঠোন ও শিপ্রার রান্নাঘর। মুকুন্দ বাজারের থলি হাতে নিচে নামতেই শিপ্রা রান্নাঘর থেকে বেরিয়ে এসে চাপা স্বরে বলল, আজ কিন্তু রেশন তোলার শেষ দিন, নইলে হপ্তাটা পচে যাবে। আচ্ছা, অফিস যাবার সময় দেব, বলেই মুকুন্দ ওর পাছায় হাত রাখল। ধ্যাত! শিপ্রা ফাজিল হেসে ছিটকে সরে গেল। সদর দরজার গায়েই শিপ্রাদের ঘরের জানলা। মুকুন্দ একবার তাকালো, গৌরাঙ্গ বুকের উপর হাত রেখে স্থির চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে। বাজার থেকে ফেরার সময়ও সে তাকালো। গৌরাঙ্গ জানলার দিক থেকে মুখ ফিরিয়ে, চোখ দুটো কঠিন বরফের মতো ঝকঝকে, যেন শীতল ক্রোধ জমাট বেঁধে রয়েছে। অফিসে যাওয়ার সময় মুকুন্দ শব্দ করে সিঁড়ি দিয়ে নামলো। শিপ্রা দাঁড়িয়ে আছে, পিছনে ঘরের দরজাটা ভেজানো। মুকুন্দর হাত থেকে 10 টাকার নোটটা নেওয়া মাত্রই শিপ্রাকে সে জড়িয়ে ধরল। চুমু খেতে যাবে, কিন্তু শিপ্রার চোখ দেখে পিছন ফিরে তাকিয়েই তার বুকের মধ্যে প্রচন্ড এক বিস্ফোরণ ঘটল। মনু সদর দরজার কাছে পাথর হয়ে দাঁড়িয়ে। মুকুন্দর শরীরের মধ্যে তখন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে মাথায় উঠছে, হাড় থেকে মাংস খুলে খুলে পড়ছে। শিপ্রা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনু মাথা নিচু করে মুকুন্দর পাশ দিয়েই উপরে উঠে গেল। সদর দরজার পাশে দাঁড়িয়ে মুকুন্দ অসহায় বোধ করে অবশেষে শিপ্রার ঘরের জানালায় তাকালো। গৌরাঙ্গর চুল ধরে বাচ্চা মেয়েটি টানাটানি করছে। গৌরাঙ্গর চোখ থেকে জল গড়িয়ে ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটলে একটা বিন্দু হয়ে রয়েছে। বাসে প্রচন্ড চাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুর বাসের মধ্যে থ্রম্বোসিসে মারা গেছিল। তারপর মনে হলো, মনু কি আমায় ঘেন্না করবে? আজ সকালে আমাদের পাড়ার মধ্যে একটা খুন হয়েছে। মুকুন্দর পেছনে কে একজন কাকে বলল, পাইপ গান দিয়ে মেরেছে, বছর 18 বয়স হবে। রাস্তাতেই? তবে না তো কোথায়, বাড়ি থেকে বার করে এনে রাস্তা ভর্তি লোকের চোখের সামনে। কেউ কিচ্ছু করলো না? পাগল, করতে গিয়ে কে প্রাণ খোয়াবে? পুলিশ এসে বডিটা নিয়ে গেল, অ্যারেস্ট করেনি তো কাউকে, এটাই রক্ষে, যা পেটান পেটাচ্ছে। বাসের লোকেরা এরপর পেটানোর নানান বিভৎস পদ্ধতির আলোচনা শুরু করলো। মুকুন্দ তখন ভাবতে লাগলো, আরো 15-20 বছর যদি বাঁচি, তাহলে মনুকে নিয়েই তো বাঁচতে হবে। কিন্তু কি করে বাঁচবো যদি ও ঘেন্না করে? অফিসের লিফটে 5 তলায় ওঠার সময় সে ভাবতে লাগলো, মনু কি ওর মাকে ব্যাপারটা বলে দেবে? একেবারে ছেলে মানুষ নয়, সিরিয়াস ধরনের, হয়তো লজ্জায় নাও বলতে পারে। এই সময় মুকুন্দ শুনল তার সামনের লোকটি পাশের জনকে বলছে, না ভাই, শরীর খারাপ নয়, ভাগ্নেটা পরশু মার্ডার হয়েছে, এখনো লাশ পাওয়া যাচ্ছে না, মনটা তাই। লিফট 4 তলায় থামতেই ওরা দুজন বেরিয়ে গেল। চেয়ারে বসা মাত্র পাশের টেবিলের অজিত ধর মাথা হেলিয়ে বলল, মুকুন্দ দা, আজকের কাগজ দেখেছেন? 4-4টে থ্রম্বোসিস ডেথ ফ্রন্ট পেজেই, সবাই অ্যাবাভ 50। আমার 51। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল টেবিলের ফাটল থেকে উঠে আসা ছারপোকাটার দিকে, এবং সেটা একটা ফাইলের মধ্যে সেদিয়ে যাবার পর আবার বলল, আমার 51 শুরু হয়েছে। এইবারেই সাবধান হন, স্নেহ জাতীয় জিনিস খাওয়া কমান আর লাইট ধরনের কিছু ব্যায়াম করুন। অজিত ধরের স্বাস্থ্যটি চমৎকার। বছর 15 আগে ওয়েট লিফটিং এ স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল ফেদার ওয়েটে। বিয়ে করেনি, এখন তবলা শিখছে। মুকুন্দ ড্রয়ার থেকে দোয়াত বার করে কলমের ক্যাপ খুলতে খুলতে বলল, তোমার এসব হবে না। কি করে জানলেন? যারা হ্যাপি, যাদের উদ্বেগ নেই, তাদের হয় না। থ্রম্বোসিসে কটা মেয়ে মানুষ মরেছে। কিন্তু আমি মেয়ে মানুষ নই। অজিত ধর গম্ভীর হয়ে নিজের টেবিলে মুখ ফেরালো। মুকুন্দর মনে পড়ল জয়ার শ্বশুরকে 5 দিন পর মর্গে পাওয়া যায়। পচ ধরে বিভৎস দেখাচ্ছিল, মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসেই জয়ার ভাসুর বমি করে ফেলে। আইডেন্টিফাই করার মতো কোনো কিছু সঙ্গে থাকলে ভদ্রলোক তার ছেলেকে বমি করাতো না। এবার মুকুন্দ কৌতূহল বশতই ভাবল, বাসে আজ যদি থ্রম্বোসিসে মারা যেতাম, তাহলে আমার লাশটার কি হতো? বাসটা থেমে যাবে, কেউ বলবে হাসপাতালে, কেউ বলবে থানায়, বাসটাকে নিয়ে চলো। তার মধ্যে সেই লোকটা যে বলেছিল, পাগল, করতে গিয়ে কে প্রাণ খোয়াবে, বলবে
একদমই যখন মরে গেছে তখন আমাদের অফিসে লেট করিয়ে লাভ কি, বরং এখানেই নামিয়ে দিন, পাবলিক কিংবা পুলিশ ব্যবস্থা করে দেবে। শুনে মনে মনে সবাই হাঁপ ছাড়বে, তবে দু একজন আপত্তি জানিয়ে বলবে রাস্তায় নামিয়ে দেওয়াটা খুবই নিষ্ঠুর দেখাবে, বরং বাসের একটা সিটে বসে থাকুক। সবাই অফিসে নেমে গেলে তারপর থানায় বা হাসপাতালে পৌঁছে দিলেই হবে। এই কথার পর তর্ক বেড়ে যাবে, তখন ড্রাইভার বিরক্ত হয়ে বাসটা চালিয়ে দেবে। সবাই ড্রাইভারকে তখন উল্লুক বলবে। মুকুন্দর মজা লাগছিল এরকম ভাবতে, কিন্তু সত্যিই যদি থ্রম্বোসিসে মারা যেতুম, এই অজিত ধর কি লিফটে উঠতে উঠতে কাউকে বলবে, না মশাই, শরীর আমার ফিট আছে, 12 বছরের কলিগ মুকুন্দ সেন আজ 5 দিন ধরে নিখোঁজ। যা দিনকাল, মার্ডার টাডার হলো কিনা কে জানে। লোকটা অবশ্য একদিক থেকে ভালোই ছিল, পলিটিক্স করতো না, তবে মদ টদ খেতে শুনেছি। আর চোখে মুকুন্দ তাকালো অজিত ধরের দিকে। শরীর দুর্বল হয়ে যাবে বলে বিয়ে করেনি, শরীর গরম হতে পারে বলে ফুটবল খেলা পর্যন্ত দেখে না, 2:30 বাজলেই ড্রয়ার থেকে একটা আপেল বার করে খায়। ওর থ্রম্বোসিস হবে না, ওর ছেলে থাকতো যদি সে বমি করার সুযোগ পেত না। পকেট হাতড়ে মুকুন্দ কয়েকটা নোট, খুচরো পয়সা আর এলাচের মোড়ক বার করলো। এর কোনোটা দিয়েই তাকে আইডেন্টিফাই করা যাবে না। মোড়কটা জনৈক ভোলানাথ গুঁইয়ের লন্ড্রি বিল, সেটা কুচিয়ে ফেলে মুকুন্দ নিজের নাম ঠিকানা ইংরেজিতে একটা কাগজে লিখে বুক পকেটে রেখে স্বস্তি বোধ করল। অফিস থেকে বেরিয়ে মুকুন্দ শুনল উত্তর কলকাতায় ট্রাম পুড়েছে, তাই ট্রাম বন্ধ। বাস স্টপে গিয়ে দেখলো শিশির নামে লিফট সেকশনের নতুন ছেলেটি দাঁড়িয়ে। বছর 25 বয়স, ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলে, অফিস টিমে খেলবে বলেই চাকরি পেয়েছে। 8-শার্ট প্যান্ট, নাভির নিচে বেল্ট, উঁচু গোড়ালির ছোঁচলো জুতো আর ছিপছিপে শরীর। অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় এটা ও জানে, কিন্তু শিশির এখন ধুতি পাঞ্জাবি চটি পরে দাঁড়িয়ে। ব্যাপার কি, এই বেশে তোমায় ঠিক মানাচ্ছে না ভাই, কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে। শিশিরকে মুহূর্তের জন্য অপ্রতিভ দেখালো। একটি সুঠাম মেয়ে শ্যামবাজারের বাসে ওঠার জন্য মরিয়া হয়ে ধাক্কা দিতে দিতে এগোলো এবং হ্যান্ডেল ধরে পা রাখা মাত্র বাস ছেড়ে দিল। পাদানির একটি যুবক তৎক্ষণাৎ মেয়েটির পিঠে বাহুর বেড় দিল। শিশির বাসটার থেকে চোখ সরিয়ে তিক্তস্বরে বলল, এখন সব থেকে সেফ বুড়ো হয়ে যাওয়া। আমার পাশের বাড়ির ছেলেটাকে মাসখানেক আগে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে এমন মেরেছে যে হাঁটু দুটো এখনো ভালো করে মুড়তে পারে না। আমি জানি ছেলেটার কোনো গোলমাল নেই, ডাঁটো চেহারার জন্যই ওর সর্বনাশ হলো। মুকুন্দ চিন্তিত স্বরে বলল, আমার ছেলেও গোলেমালে থাকে না, কিন্তু কার সঙ্গে মিশছে তা তো জানি না। শিশির আলতো করে চুলে হাত বুলিয়ে বলল, আমার ভাই কাল বাড়িতে বোমা এনে লুকিয়ে রেখেছিল। জানেন মুকুন্দদা, আমরা খুব গরিব, খেলার জন্যই এই চাকরি, পঙ্গু হয়ে যায় যদি আমায় রাখবে কেন, এখনো তো কনফার্ম হয়নি, এই শরীরটাই আমার সব। মুকুন্দকে আর কিছু বলতে না দিয়ে শিশির প্রায় ছুটেই রাস্তা পার হয়ে ভিড়ে মিশে গেল। কিছুক্ষণ তাকিয়ে মুকুন্দও হাঁটতে শুরু করলো। আধ ঘন্টা হাঁটার পর তার মনে হলো রাস্তা ক্রমশ ফাঁকা দেখাচ্ছে, পথচারী কম, গাড়িগুলি জোরে যাচ্ছে। সিআরপি ভর্তি লরি 3-4 বার চোখে পড়ল, ক্ষীণ বিস্ফোরণের শব্দও শুনতে পেল। মুকুন্দ স্থির করল গলি ধরে যাওয়াই ভালো। মিনিট কয়েকের পরেই মুকুন্দর গা ছমছম করতে লাগলো। যতই এগোয় সবকিছু ভূতে পাওয়ার মতো ঠেকছে। বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, চাপা ফিসফাস শোনা যাচ্ছে, অন্ধকার ছাদে আবছা মুখের শাড়ি, দূরে দূরে রাস্তার আলো, মাঝেরটা জ্বলছে না। দুধারের শ্যাওলা ধরা পলেস্তারা খসা বিবর্ণ দেওয়ালগুলোর মধ্যে গর্ত, ঢিপি আর আস্তাকুড় ভরা রাস্তাটাকে প্রাচীন সুরঙ্গের মতো দেখাচ্ছে। নিজের পায়ের শব্দে মুকুন্দ এবার নিজেই ভয় পেল। আরেকটু এগিয়ে ডান দিকের গলিটা দিয়ে 3-4 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছানো যায়। তবু মুকুন্দ আর এগোতে সাহস পেল না। পাশের সরু গলির মধ্যে ঢুকে বড় রাস্তার দিকে কিছুটা এগিয়েই আচমকা একটা রাইফেল ও দুটো পিস্তলের মুখোমুখি হয়ে দুহাত তুলে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছেন? সাদা প্যান্ট, হলুদ বুশশার্ট পরা লোকটি মুকুন্দর পেটে পিস্তলের নল ঠেকিয়ে রুক্ষ স্বরে প্রশ্ন করল। বাড়ি যাচ্ছি স্যার, পাশের বঙ্কু সরকার লেনে থাকি। তাহলে এখানে কেন? অফিস থেকে ফিরছি, গোলমাল দেখে গলি দিয়ে যাচ্ছিলুম। পাড়ায় কারা কারা বোমা ছোড়ে? জানি না স্যার। নাকি বলবেন না?
সত্যিই আমি জানি না। ইউনিফর্ম পরা ভারিক্কি ধরনের যে লোকটি এতক্ষণ শুধুই মুকুন্দর দিকে তাকিয়েছিল বলল, এই দিয়ে গিয়ে দেখাও তো, আইডেন্টিফাই করতে পারো কিনা। মুকুন্দর কোমরে পিস্তলের খোঁচা দিয়ে হলুদ বুশশার্ট বলল, বাঁয়। সে তক্ষুনি বাঁদিকে ফিরে দুহাত তুলে চলতে শুরু করলো। রাস্তার যেখানটায় আলো কম এবং দুটো বাড়ির দেওয়াল দয়ের মতো একটা কোণ তৈরি করেছে, সেখানে টর্চের আলো ফেলে লোকটি বলল, ওকে চেনেন? মুকুন্দ দেখল একটা দেহ উপুর হয়ে পড়ে, মুখটা পাশে ফেরানো, দুহাত তোলা অবস্থায় এগিয়ে গিয়ে ঝুঁকে মনু বলে অস্ফুটে কাতরে উঠেই বুঝল দেখতে অনেকটা মনুর মতোই। চোখের পাতা খোলা, নীল জামা ফালা হয়ে পিঠ উন্মুক্ত, কঠিনভাবে আঙুলগুলো মুঠো করা, ঠোঁট দুটো চেপে রয়েছে, গলায় গভীর ক্ষত, হিঁচড়ে টেনে আনার দাগ প্যান্টে, গলা থেকে চোয়ানো রক্ত থকথকে হয়ে উঠতে শুরু করেছে। এর নাম মনু? না না, আমার ছেলের নাম মনু। একে অনেকটা তার মতো দেখতে। ওকে আমি একদম চিনি না স্যার। কখনো একে দেখেননি? ভালো করে দেখে বলুন। মুকুন্দ আবার ঝুঁকে পড়ল। গোড়ালি থেকে মাথার প্রান্ত পর্যন্ত জমাট বাঁধা আগ্নেয়গিরি লাভার একটা ঢেউ খেলানো খণ্ডের মতো। এই খণ্ডটাই উত্তপ্তকালে ওর সর্বস্ব ছিল। ওর যন্ত্রণা, বিস্ময় আর দাপট। খোলা চোখ থেকে শূন্যতা ছাড়া আর কিছুই নির্গত হচ্ছে না এখন। মাথা নেড়ে মুকুন্দ বলল, না স্যার, একে কখনো দেখিনি। আচ্ছা, চলে যান, এধার ওধার করবেন না। কিছু দূর গিয়ে মুকুন্দ ফিরে তাকালো। বুশশার্ট তাকে লক্ষ্য করছে। লাশটা এখন অন্ধকারে। মুকুন্দ মনে মনে বলল, আর একটা আনআইডেন্টিফাইড ডেড বডি। তারপর বুক পকেটে হাত দিয়ে স্বস্তি বোধ করল। এবার গলিটা আরেকটা গলিকে কেটে সোজা মুকুন্দর পাড়ায় ঢুকে গেছে। মোড়টা আধো অন্ধকার। দুটি ছেলে হঠাৎ দেওয়াল ফুঁড়েই যেন তার সামনে এসে দাঁড়ালো। একজনের হাতে ফুট দুয়েক লম্বা ঝকঝকে ইস্পাত। কি জিজ্ঞেস করছিল? মুকুন্দ চিনতে পারল ছেলেটিকে। মনুর বন্ধু ছিল ছোটবেলায়, তখন বাড়িতেও আসতো। নাম তাজু। না থেমে গঙ্গা পারাপার করতে পারে বলে সে শুনেছে। এখন পাড়ার মোড়ে চায়ের দোকানেই প্রায় সময় কাটায়। মনু এখন আর মেশে না। কিছুই না, শুধু জানতে চাইলো লাশটাকে চিনি কিনা। আমাদের কারোর কথা জিজ্ঞেস করলো? না। খবরদার বলবেন না কিছু। ওরা দুজন আবার দেওয়ালে সেঁধিয়ে গেল। দুটি স্ত্রীলোককে নিয়ে একটি রিক্সা আসছে। একজন বিরক্ত স্বরে মুকুন্দ বলতে শুনল, ও মা, এই তো যাবার সময় দেখে গেলাম সব ঠান্ডা। জানালায় শিপ্রা দাঁড়িয়েছিল। মুকুন্দকে দেখেই আলো জেলে দরজা খুলে বলল, যা ভাবনা হচ্ছিল। আমার জন্য? তবে না তো কি। শুনে মুকুন্দর ভালো লাগলো প্রথমে, তারপর ভাবলো গৌরাঙ্গের জন্য একেবারে না ভাবাটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই বলল, গৌরাঙ্গ আছে কেমন? একই রকম, শিপ্রা সাধারণভাবেই বলল এবং সহসা গলা নামিয়ে যোগ করলো, মনু কেমন কেমন করে আজ তাকাচ্ছিল। কাউকে বলে দেবে না তো? আমার বড্ড ভয় করছে। বড় হয়েছে, মনে হয় না বলবে। মুকুন্দ তাড়াতাড়ি ওপরে উঠে এলো। ঘরের জানালাগুলি বন্ধ। মীরা ও লীলাবতী সিঁটিয়ে বসে রয়েছে। তাকে দেখে ওরা হাঁপ ছাড়ল। মীরা বলল, জানো কি কাণ্ড হয়েছে? একটা ছেলের গলা কেটে ফেলে রেখে গেছে ক্ষুদিরাম বসাক স্ট্রিটে। মনু পাশের ঘর থেকে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল, গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে না ঢুকে সেতলা তলার গলিটা দিয়ে আসাই তো সেফ। ওর কথা শুনতে শুনতে মুকুন্দর মনে হলো মনু এতক্ষণ উদ্বেগের মধ্যে ছিল। ছেলেটা আমার জন্য ভাবে, হয়তো বমি করবে না। পরদিন অফিসে বেলা 12টা নাগাদ মুকুন্দকে একজন টেলিফোনে উত্তেজিত স্বরে বলল, আপনার ছেলে মানবেন্দ্র সেনকে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি বলছেন? মনুকে? মুকুন্দ চিৎকার করে উঠল। আপনি কি করে জানলেন? আমার ভাইকেও ধরেছে, থানায় গেছিলুম। আমাকে নাম করে আর ফোন নাম্বার দিয়ে আপনার ছেলে বলল জানিয়ে দিতে। এখনই থানায় গিয়ে চেষ্টা করুন, ছাড়াতে পারেন কিনা। ফোন রেখে দেবার শব্দ পেল মুকুন্দ। তারপরেই ওর চোখ কান দিয়ে হু হু করে বাতাস ঢুকতে লাগলো। কিছুক্ষণ সে কিছুই দেখতে পেল না, শুনতে পেল না। তারপর কাতর স্বরে অজিত ধরকে বলল,
এইমাত্র একজন খবর দিল ছেলেটাকে পুলিশ ধরেছে রাস্তা থেকে, কিন্তু মনু তো ওসব করে না, অত্যন্ত ভালো ছেলে। এখন কি করি বলতো? দেরি করবেন না, এক্ষুনি থানায় গিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করুন। কেস লিখিয়ে ফেললে আর উপায় নেই, চালান করে দেবে। শুনেছি প্রচন্ড মার দিচ্ছে থানায়। তোমার কেউ চেনাশোনা আছে থানায়? অন্তত যাকে বললে মারধরটা করবে না। মনুর ভীষণ দুর্বল শরীর। অজিত ধর মাথা নাড়ল। তুমি যাবে আমার সঙ্গে থানায়? 350 লোকের স্যালারি স্টেটমেন্ট তৈরি করছি মুকুন্দদা, 4 দিন পরেই মাইনে। এখন তো ফেলে রেখে। মুকুন্দ 5 তলা থেকে নামলো সিঁড়ি বেয়ে। ট্যাক্সিতে বার দুয়েক বলল, একটু জোরে চালান ভাই। থানায় 8-10টি ছেলের সঙ্গে মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসিকে বলল, আমার ছেলে কোনো কিছুর মধ্যে থাকে না স্যার, ওকে ভুল করে এনেছেন। কোনটি আপনার ছেলে? গম্ভীর এবং যেন ক্লান্ত এমন স্বরে ওসি বলল। মুকুন্দ আঙুল তুলে দেখাবার সময় মনুর পাশে দাঁড়ানো হাফ প্যান্ট পরা ছেলেটিকে কনুই তুলে খুব মন দিয়ে বাহুর থ্যাতলানো জায়গাটা পরীক্ষা করতে দেখল। মনুর দিকে তাকিয়ে ওসি বলল, সব বাপ মা এসেই বলে তাদের ছেলে নিরাপরাধ। তো যদি নিরাপরাধ হয় তাহলে ছাড়া পাবে, আগে আমরা খোঁজ নিয়ে দেখি। কখন ছাড়বেন তাহলে? ওসি কিছু একটা বলতে যাচ্ছিল, মনু হঠাৎ হাউ হাউ করে কেঁদে বলল, আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, আমি শুধু কলেজে যাচ্ছিলুম, খাতা ছাড়া হাতে আর কিচ্ছু ছিল না। আয় চুপ করো! কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল ওসির পাশে দাঁড়ানো ধুতি পরা লোকটি। থতমত হয়ে মনু তাকালো মুকুন্দর দিকে। দুটি ছেলে পাংশু মুখে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করলো। লোকটি ধমকে আবার বলল, তাজু তোমার পাড়ার ছেলে, আর তাকে তুমি চেনো না? মুকুন্দ ব্যস্ত হয়ে বলল, আমার ছেলে ওর সঙ্গে আর মেশে না স্যার। বাজে কথা, আমাদের কাছে খবর আছে আপনার ছেলে ওর বন্ধু। তাজুকে কোথায় পাওয়া যাবে, দলে আর কে কে আছে বলুক, আপনার ছেলেকে ছেড়ে দেব। মুকুন্দ দেখল মনু ঠকঠক করে কাঁপছে। ওকে এত ভয় পেয়ে যেতে দেখে সেও কাতর হয়ে পড়ল। চোখের জল মনুর ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটল করছে। মুকুন্দর চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে এলো। আবছাভাবে গৌরাঙ্গর মুখটা ফুটে উঠল তার মনে। কাল সকালে এইরকম একটা বিন্দু টলটল করছিল ওর থুতনির কাছে। মেয়েটা যখন চুল ধরে টানছিল, কিন্তু মনুর তো ক্যান্সার হয়নি। মুকুন্দ বিষণ্ণ চোখে তাকিয়ে রইল মনুর দিকে। শুধু কি শরীরের জন্যই ওর এই কান্না? রাস্তায় কাল 42 লাশ হয়ে পড়েছিল যে ছেলেটি, সেও কি শরীরটাকে ভালোবাসত না? ওসি ঘরের একধারে গিয়ে লোকটির সঙ্গে চাপা স্বরে মিনিট দুয়েক কথা বলে ফিরে এলো। আপনি এখন যান, সন্ধ্যের দিকে এসে খোঁজ নেবেন। বিশ্বাস করুন স্যার, আমার ছেলে জীবনে কখনো পলিটিক্স করেনি, আপনারা খোঁজ নিয়ে দেখুন। মুকুন্দ ঝুঁকে ওসির হাঁটুতে হাত রাখলো। হাতটা সরিয়ে দিতে দিতে ওসি বলল, আচ্ছা, ঘন্টা 2-3 পরেই আসুন, নিরাপরাধ হলে নিশ্চয়ই ছেড়ে দেব। বেরিয়ে এসে মুকুন্দ ঠিক করতে পারল না এবার কি করবে। থানার সামনেই একটা বাড়ির রকে বসে পড়ল। এখন আর অফিসে ফেরা আর এখানে বসে থাকা একই ব্যাপার। লীলাবতীর কান্নাকাটির থেকেও ভালো। বসে থাকতে থাকতে সে অবসন্ন বোধ করতে শুরু করলো। দেওয়ালে ঠেস দিয়ে তাকিয়ে রইল থানার ফটকে। ক্লান্ত মস্তিষ্কে এলোপাথারি নানান বিভৎস দৃশ্য এখন সে দেখতে পাচ্ছে। অদ্ভুত করুণ শব্দ শুনতে পাচ্ছে, প্রত্যেকটি স্নায়ু বিদারক। ছটফট করে মুকুন্দ উঠে পড়ল। দ্রুত হাঁটতে হাঁটতে বারবার সে শিপ্রার দেহে নানাবিধ অশ্লীল শব্দে এবং থ্রম্বোসিসে নিজেকে আবদ্ধ করে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। সব কিছু ছাপিয়ে মনুর কান্নাটা হঠাৎ তাকে পেয়ে বসেছে। ঘণ্টাখানেক পরে সে আবার থানার সামনে ফিরে এলো এবং রকে বসতে গিয়ে দেখল মনু মাথা নিচু করে বেরিয়ে আসছে। মনু! ছোট তীক্ষ্ণ স্বরে মুকুন্দ ডাকলো। মনু মুখ তুলে তাকালো। মুকুন্দ ছুটে গিয়ে প্রথমেই তন্ন তন্ন করে ওর আপাদ মস্তক দেখলো, তারপর হেসে বলল, ছেড়ে দিল? মাথা নেড়ে মনু ফিকে হাসল। মারধর করেনি? ওই হাতটা মুচড়ে দিয়েছিল ধরার সময়। ওর কাঁধে আলতো করে হাত রেখে হাঁটতে হাঁটতে মুকুন্দ বলল, অনেকক্ষণ খাসনি, আয় এই দোকানটায়। আমার খিদে নেই। ধরলো কেন তোকে? যে ছেলেগুলোকে থানায় দেখলে, ওরা কোন একটা স্কুলে ভাঙচুর করে বোমা ফাটিয়ে এসে আমার পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ প্লেন ড্রেস পুলিশ ঘিরে ধরে ওদের সঙ্গে আমাকেও ভ্যানে তুলে নিল। তুই যদি বুড়ো মানুষ হতিস তাহলে ধরতো না।
মনু জবাব দিল না। মিনিট খানেক পরে মুকুন্দ বলল, অফিসে ফোন পেয়েই সোজা থানায় এসেছি। বাড়িতে কেউ জানে না। তুই বাড়িতে এ সম্বন্ধে কিছু বলিস না, তাহলেই তোর মা আবার কান্না জুড়ে দেবে। ঘাড় ফিরিয়ে মনু তাকালো ওর দিকে। চোখ দুটো দেখে মুকুন্দর বুকের মধ্যে ক্ষীণ একটা বিস্ফোরণ ঘটে গেল। ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে দিয়ে আবছাভাবে সে গৌরাঙ্গের চোখ দুটি দেখতে পেল। এই চাহনিতেই সে চিত হয়ে কড়িকাঠের দিকে তাকিয়েছিল। মুকুন্দর আবার মনে হলো, মনুর কেন ক্যান্সার হবে? তোকে আর কিছু কি জিজ্ঞাসা করেছে? চমকে উঠে মনু ভ্রু কুঁচকে অস্বাভাবিক স্বরে বলল, কি জিজ্ঞাসা করবে? যা জানতে চাইছিল? না, কিছু জিজ্ঞেস করেনি। মনু দাঁড়িয়ে পড়ল। আমি এখন বাড়ি যাব না, তুমি কি বাড়ি যাবে? আমি? মুকুন্দ দুধারে তাকিয়ে নিয়ে বলল, দেখি কোথাও গিয়ে সময় কাটাতে পারি কিনা। মনু ভিড়ে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুকুন্দ দাঁড়িয়ে রইল। তারপর স্থির করল, ও ক্লাস 9-এ ওঠার পর আর মাতাল হয়নি, আজ হব। রাত প্রায় 12টায় মুকুন্দ বাড়ি ফিরল। কড়া নাড়ার আগেই সদর দরজা খুলে গেল। অন্ধকারে শিপ্রাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতেই চাপা স্বরে মনু বলল, এখন আর এত রাত করে বাড়ি ফিরো না। মুকুন্দ অন্ধকারের মধ্যে মনুর মুখটা 2 করতলে একবার চেপে ধরে কথা না বলে দোতলায় উঠে গেল। দেরিতে ঘুম ভাঙল তার। চা খেতে খেতে মনুর খোঁজ করল। 2টি ছেলে তাকে ডেকে নিয়ে গেছে শুনেই চায়ের কাপ রেখে তাড়াতাড়ি মুকুন্দ রাস্তায় বেরিয়ে এসে মনুকে দেখতে পেল না। ভয়ে বুক শুকিয়ে এলো তার। শিপ্রাকে ডেকে জিজ্ঞাসা করল, কারা ডাকতে এসেছিল? একজনকে দেখেছি, রোগাপনা, ফর্সা, মনুরই বয়সী। হাতে কিছু ছিল? কেন? ভীত স্বরে শিপ্রা বলল। ধমকে উঠল মুকুন্দ, এই যা জিজ্ঞেস করছি তার জবাব দাও না। অত শত তো দেখিনি। মুকুন্দ এবার ছুটে রাস্তায় বেরোলো। ট্রাম রাস্তা পর্যন্ত পরিচিতদের কাছে খোঁজ নিতে নিতে পৌঁছালো। সেখান থেকে 2-3টে গলি ঘুরে গলাকাটা লাশটা যেখানে পড়েছিল সেখানে হাজির হলো। এই সময় তার বুক ফাটা কান্না পেল। বাড়ি ফিরতেই শিপ্রা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, মনু তো অনেকক্ষণ ফিরেছে। একটা করে সিঁড়ি টপকে মুকুন্দ দোতলায় এলো। মনু তার ঘরের চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়ে। মুকুন্দ ঘরে ঢুকেই বলল, কেন ওরা এসেছিল? কারা? মনু স্থির চোখে মুকুন্দর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চাহনিটা তুলে নিয়ে আবার জানলার বাইরে তাকালো। ওরা কি জেনেছে? ব্যগ্র স্বরে মুকুন্দ বললে। কি জানবে? মনু এবার তীব্র চোখে তাকালো। মুকুন্দ ফিসফিস করে বলল, আমি জানি, আমি জানি। কি জানো তুমি? তোকে ভয় পেতে দেখেছিলুম। কিসের ভয়? শরীরটার জন্য ভয়। ও, তুমি পাও না? প্রশ্নটি করার জন্যই যেন নিজের উপর অভিমানে মনুর বসার ভঙ্গি কঠিন হয়ে গেল। হ্যাঁ, পাই, মুকুন্দ কোমল কণ্ঠে বলল। তোকে আমি দোষ দিচ্ছি না রে। যদি বলতে না চাস তো বলিস না, কিন্তু তুই আমার ছেলে, তোর জন্য আমি ভয় পাচ্ছি। সব বাবাই পায়, এটা কাপুরুষতা নয়। তোমার ভয়টা ছেলের প্রাণের জন্য, তাই সেটা কাপুরুষতা নয়। মনু যান্ত্রিক স্বরে যেন মুখস্থ বলল। এইভাবে কথাটা নিচ্ছিস কেন? মুকুন্দ বিব্রত হয়ে বলল, আমাকে ঘেন্না করার নিশ্চয়ই অন্য কারণ আছে, কিন্তু এজন্য করিসনি। তুমি কি আমায় ঘেন্না করছো আমি যা করেছি? মোটেই না। আমি চিরকাল তোকে ভালোবাসবো। কিন্তু আমি নিজেকে ঘেন্না করছি। থানায় তুমি এমন করে আমার দিকে তাকালে, মনে হলো আমি একটা মরা মানুষ। কিরকম যেন ভয় করলো আমার। নয়তো একটা কথাও বলতাম না, কিছুতেই না। মনু উঠে দাঁড়ালো। টেবিলের বইগুলো অযথা ওলটপালট করতে করতে মোচড়ানো স্বরে বলল, তোমার জন্য, তোমার জন্য, তুমি আমায় করাপ করেছো। মনু একবার শুধু মুখ ঘুরিয়ে তাকালো। মুকুন্দ তখন প্রত্যাশা মতো নিশ্চিত রূপে দেখতে পেল, কঠিন বরফের মতো ঝকঝকে ওর চোখ দুটি, যেন শীতল ক্রোধে জমাট বেঁধে রয়েছে। মুকুন্দর অফিসে যাবার সময় শিপ্রা দাঁড়িয়েছিল তার ঘরের দরজায়। সে হাসল। মুকুন্দ ভ্রুক্ষেপ করল না। গলির মোড়ে লাল ডোরাকাটা জামা গায়ে তাজু দাঁড়িয়ে। মুকুন্দ তাকালো না। বাস মাঝপথে বিকল হয়ে থেমে গেল। মুকুন্দ কন্ডাক্টরের কাছ থেকে ভাড়ার পয়সা ফেরত নিল না। অফিসে অজিত ধরের প্রশ্নের উত্তরে জানালো খবরটা ভুল, মনুকে ধরেনি।
ছুটির পরে ট্রামে উঠল। ট্রাম থেকে নেমে মিনিট 3 হেঁটে বাড়ি। নামামাত্র দেখল জটলা করে লোকেরা ভীত চোখে তার পাড়ার দিকে তাকিয়ে বলাবলি করছে। একজন তাকে বলল, ওদিকে যাবেন না মশাই, এইমাত্র পর পর 4টে গুলির শব্দ হলো। মুকুন্দ সে কথায় কান দিল না। একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে, সেটাকে ঘুরে পার হয়েই থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। তারপর মাথা নামিয়ে গলিতে ঢুকল। তার পাশ দিয়ে দুটো লোক পিস্তল ও রাইফেল পরিবৃত একটা লাল ডোরাকাটা নিথর দেহ বহন করে নিয়ে গেল। টপ টপ করে রক্ত ঝরছে। মুকুন্দ পিছন ফিরে তাকালো না। থমথমে গলির দুপাশে ভীত, বিস্মিত এবং অব্যক্ত চাহনি ও মন্তব্যের মধ্যে দিয়ে সে বাড়িতে পৌঁছালো। মনু তার খাটে উপুড় হয়ে শুয়ে আছে। মুকুন্দ দরজার কাছ থেকে বলল, তাজুকে পুলিশে নিয়ে গেল, বোধহয় বেঁচে নেই। লীলাবতী ও মীরা ছুটে এলো বিবরণ শোনার জন্য। মুকুন্দ তখন কল ঘরে ঢুকল। পিছনে পায়ের শব্দে সে ঘাড় ফেরাতেই দেখল মনু ঘর থেকে টলতে টলতে বেরিয়ে কল ঘরের দিকেই আসছে। কি হলো বলে মুকুন্দ দ্রুত গিয়ে ওকে জড়িয়ে ধরল। মনু তখন হড়হড় করে মুকুন্দর গায়ে বমি করল। মধ্যরাত্রে মুকুন্দ নিচে নেমে এসে শিপ্রার ঘরের দরজায় টোকা দিল। দরজা খুলে যেতেই ঘরে ঢুকে শিপ্রাকে জড়িয়ে ধরল। একি একি, ঘরের মধ্যে নয়, ও রয়েছে যে। থাকুক গে। শিপ্রাকে মেঝেতে শোয়াতে শোয়াতে মুকুন্দ বলল, ও তো মরে যাচ্ছেই, তাহলে আবার ভয় কিসের? এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন মতি নন্দীর গল্প সবাগার। এই ধরনের আরো গল্প শুনতে চাইলে অবশ্যই লিখে ফেলুন মন্তব্যের বাক্সে অথবা ফেসবুকের পাতায়। অন্য কোনো গল্প শোনার ইচ্ছা থাকলেও চটপট জানিয়ে দিন, যাতে ভবিষ্যতে সেই গল্প এই আসরে চলে আসতে পারে। এই গল্প ভালো লেগে থাকলে যথারীতি থাকছে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ, আর নিয়মিত চ্যানেলের খবরাখবর পেতে গ্রাহক হয়ে যাবার অনুরোধ। ভালো থাকুন, গল্পে আড্ডায় থাকুন, পড়ায় শোনায় থাকুন, সংগ্রামে ও চেতনায় থাকুন। দেখা হবে শিগগিরই। আজ আসি,